আরএসএল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংলাপ, আস্থা ও রাজনৈতিক ভবিষ্যৎ, এই শিরোনামে আজ আমরা কথা বলতে স্টুডিওতে দুজন অতিথি আমার সঙ্গে যুক্ত আছেন। আমরা একটু তাদেরকে প্রথমে পরিচয় করাতে চাই। আছেন হাসান হাফিজ, সম্পাদক দৈনিক কালের কণ্ঠ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব, এবং আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি জনাব হাসান হাফিজ, আপনাকে দিয়ে একটু শুরু করি। সংস্কার ইস্যুতে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠক শুরু হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। আগামীকাল অর্থাৎ বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক দিয়ে সেটি শুরু হচ্ছে। সংস্কারের জন্য 6টি কমিশনও হয়েছে। রোডম্যাপ অনুযায়ী সংস্কার কি এগুচ্ছে কিনা, এবং আরও একটি সম্পর্ক প্রশ্ন হচ্ছে, আমরা রাজনীতি বলি দেশ পরিচালনা বা স্বাভাবিক রাজনীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রোডম্যাপ আমরা দেখছি কিনা? এখন তো এগুলি খুব আর্লি হয়ে যাচ্ছে না চাওয়াটা। সংস্কার কমিশন মাত্র গঠিত হলো, তাদের তো 3 মাস সময় আছে। তখন তারা একটা রিপোর্ট দেবে, সেটা রাজনৈতিক দলগুলির সঙ্গে আবার কথাবার্তা বলা হবে, তারপরে একটা রোডম্যাপ পাওয়া যাবে। আমরা না আসলে অস্থির একটা জাতি, 2 মাসও এই সরকারের হয়নি। তো আমরা এখন ম্যাজিক্যালি তো কিছু আশা করাটা ঠিক নয়। এই সরকারকে একটা বিধ্বস্ত, একটা ভঙ্গুর একটা অর্থনীতি, একটা আইন শৃঙ্খলা ভেঙে পড়া অবস্থার মধ্যে দিয়ে দায়িত্ব নিতে হয়েছে, তাই তো? তো সেটা এখনও কিন্তু পুলিশের শৃঙ্খলাটা সম্পূর্ণ ফিরে আসেনি। নানান ধরনের বিদ্রোহ হচ্ছে, নানান ধরনের নস্যাৎ করার এই বিপ্লবকে, ছাত্র জনতার যে সর্বপ্লাবী যে অভ্যুত্থান, সেটাকে নস্যাৎ করার জন্য চক্রান্ত হচ্ছে। দেশের ভেতরে হচ্ছে, দেশের বাইরে হচ্ছে, আঞ্চলিকভাবে হচ্ছে, আন্তর্জাতিকভাবে হচ্ছে। ফলে একটা বিপদসংকুল পথ আমরা পার করছি এখনও। সেই সময়ে যদি আমরা এখন সব কিছু স্মুথলি আশা করি, সেটা বেশি চাওয়া হয়ে যাবে বলে আমার মনে হয়। আমাদের কিন্তু সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে। সামনে আরও চ্যালেঞ্জেস আছে, আমলাতন্ত্রে অস্থিরতা আছে, সামনে দুর্গাপূজা, সেটাকেও মানে সুন্দরভাবে, যাতে সুষ্ঠুভাবে সম্প্রীতির মাধ্যমে আমরা পালন করতে পারি, উদযাপন করতে পারি, সেটার জন্য সব নাগরিকের দায়িত্ব আছে। এই সব সংকটগুলি পার হলে তখন, আর যেহেতু সংলাপ শুরু হতে যাচ্ছে কালকে থেকে, সেখানেও একটা আমরা রূপরেখা পাবো। রাজনৈতিক দলগুলি তাদের অভিমত ব্যক্ত করবে, সরকার তাদের অবস্থানটা ব্যাখ্যা করবে, কতদূর অগ্রগতি হয়েছে, কতদূর করতে পারেনি, সেগুলিরও একটা চকিত মূল্যায়ন হবে। তারপরে কিন্তু আমরা একটা রূপরেখা আস্তে আস্তে পেতে শুরু করব। তবে এইটা বলতে হবে যে সরকারের মধ্যে গতিশীলতা সেইভাবে আমরা দেখছি না যতটা প্রত্যাশিত ছিল। মানে আমলাতন্ত্রকে ক্লিয়ার করার জন্য যতটা গতি আমরা চেয়েছিলাম, সেই গতিটা আমরা দেখি নাই। এবং পুলিশকেও রিঅর্গানাইজ করার জন্য, রিফর্ম করার জন্যে যতখানি শক্তি, যতখানি দক্ষতা আশা করা গিয়েছিল, সেটা আমরা দেখিনি। সেটা একটা হতাশার কথা, কিন্তু আশার কথাও আছে। আমরা কিন্তু বিশ্বব্যাপী যেই রকম অর্থনৈতিক প্রতিশ্রুতি, আশ্বাস পেয়েছি আমাদের সংকট মোকাবেলার জন্য, সেটাও ইতিবাচক। আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা একটা বিপুল সংখ্যক রেমিটেন্স আমাদের কাছে পাঠিয়েছেন, এবং আমরা মূল্যস্ফীতিও কিছুটা কমাতে পেরেছি। সেগুলিও কিন্তু একটা ইতিবাচক দিক। সব মিলিয়ে দেখতে হবে, আমার মনে হয় ইতিবাচক দিকটাই বেশি। আর নেগেটিভ তো থাকবে সব কিছু। আপনি তো অ্যাবসলিউট বলে কোনো কিছুই পাবেন না, কারো পক্ষে এটা সম্ভব না। ফেরেশতায় এসে যদি দেশ চালায় তাহলে এক কথা, কিন্তু মানুষের তো ভুল ত্রুটি হবে। সেগুলিকে সেইভাবে দেখতে হবে, সহিষ্ণুতার সঙ্গে দেখতে হবে, ক্ষমাশীলতার সঙ্গে দেখতে হবে। সংস্কারের ক্ষেত্রে প্রত্যেকটা নাগরিকের কিন্তু দায়িত্ব আছে। এই 20-25 জন উপদেষ্টা তো রাতারাতি দেশটাকে বদলে দিতে পারবে না, 2 মাসে পারবে না, সম্ভব না। যার যার ক্ষেত্র থেকে আমরা যদি এই বিপ্লবের ফসল যেন ঘরে ঘরে পৌঁছায়, সেটার জন্য দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু একটা আশার আলো আমরা দেখতে পাই। জি, ধন্যবাদ। আমি ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, আপনার কাছে একটু আসতে চাই যে এখন একটি বিশেষ পরিস্থিতিতে আসলে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, যেটি জনাব হাসান হাফিজও বললেন, আসলে খুব দ্রুতই রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। সামনে যে রাজনৈতিক প্রক্রিয়ার, কিন্তু দিন শেষে আসলে সব হয়তো সেটি সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। সেই রোডম্যাপও তো নিশ্চয়ই দরকার। আপনার কাছে কি মনে হয়? এবং যেই পরিস্থিতি বা যে পরিস্থিতি আমরা ফেস করেছি গত 1 মাস 1.5 মাস আগের যে পরিস্থিতিগুলো ছিল, সেখান থেকে আসলে মানুষের মধ্যে স্বস্তি বা আস্থা ফিরছে কিনা? আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা উত্তর একটু ব্যাপকই হয়। তার কারণ হচ্ছে, যে কাজগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করতেছে, আসলে তো এই কাজগুলো তাদের করার কথা ছিল না। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার প্রেক্ষাপটে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, বিগত দিনে যে সরকার স্বৈরতান্ত্রিকভাবে ফ্যাসিবাদী পদ্ধতিতে দেশ শাসন করার ফলশ্রুতিতে আমরা দেখি বিশাল একটা পরিবর্তন, যেটাকে আমি অভ্যুত্থান আকারে বলবো, বিপ্লব আকারে বলবো না।
কারণ বিপ্লব আকারে বললে কিন্তু সংস্কারের কথা আসতো না। আমরা যারা রাজনীতি করি তারা ভালোভাবেই জানি রেভলিউশন এবং রিফরমেশন দুটো ভিন্ন জিনিস। রেভলিউশন হচ্ছে র্যাডিক্যাল চেঞ্জ অফ দ্য সোসাইটি, সমাজের আমূল পরিবর্তন। আর ওই বিপ্লবটি ছাত্ররা কখনো পৃথিবীর ইতিহাসে করতে পারে না, অগ্রণী ভূমিকা পালন করতে পারে না, অর্থাৎ মেইন যে ভূমিকাটা, নেতৃত্বটা দিতে পারে না, এটা দিতে হয় পলিটিক্যাল পার্টি। তাহলে এই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানটা কিন্তু বিগত দিনে 15টি বছরের গুম, খুন, হত্যা, লুণ্ঠন, বিভিন্ন ধরনের অত্যাচারে প্রেক্ষাপটে হয়েছে। বিশেষ করে বিএনপি সহ অন্যান্য পার্টিগুলি অন্তরালে ব্যাপক ভূমিকা পালন করেছে এবং একটা অভ্যুত্থানে রূপান্তরিত হয়েছে। সুতরাং এটারই ফলশ্রুতি হিসাবে অন্তর্বর্তীকালী সরকার যেটা গঠিত হলো, এটা কিন্তু বিপ্লবী না। কারণ বিপ্লবী সরকার হলে এই কনস্টিটিউশন অনুযায়ী তারা শপথ গ্রহণ করতো না। আমায় ক্লিয়ার? এটা অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, পিছনে কিছু রাখবে, আবার নতুন কিছু দিব, সংস্কার করবে। তা সেদিকে আমরা যেটা দেখি, আমি ভিন্নভাবে একটু বিশ্লেষণ করব। এই সরকারের সফলতা আছে এবং যত দিন হবে ব্যর্থতায় পর্যবসিত হতে বাধ্য। কারণ দেশ চালানোর অভিজ্ঞতা পলিটিক্যাল পার্টিরই আছে বিশেষ করে বেশি। আর এরা তো আসার কথা ছিল না, জাতি তার হাতে তুলে দিয়েছে আশা আকাঙ্ক্ষা। তবে প্রধান ব্যক্তি যিনি, তিনি কিন্তু আশার প্রতীক। বিশেষ করে জাতিসংঘে যেই সম্মেলনটি হলো, সেখানে যে ওই অধিবেশনে দেখবেন ইউনূস সাহেবের দিকে ভিমড়ি খেয়ে পৃথিবীর সমস্ত নেতারা পড়েছিল। অর্থনৈতিক সাহায্য যা বাংলাদেশ চাচ্ছে, ইউনূস সাহেবের অর্থমন্ত্রী তার চেয়ে বেশি দিচ্ছে, অর্থাৎ তার প্রতি একটা আস্থা আছে। এটাকে আমাদের ধরে রাখতে হবে, সামনে রেখে আগাতে হবে। তবে অধিক কালক্ষেপণ যেন না করে, কারণ বাঙালিদের একটা ইতিহাস আছে। আমার দেখতে হবে আমার দেশের মানুষ কি চায়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র অথবা গ্রেট ব্রিটেনের গণতান্ত্রিক রাজনীতি ইনটোটো হুবহু কিন্তু বাংলাদেশে আমি প্রয়োগ করতে পারবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে বস্তুর যেমন গুণ থাকে, সমাজেরও গুণ থাকে। যেমন একটি মুরগির ডিম নির্দিষ্ট পরিমাণের তাপ যদি দেন আপনি, ফুটফুটে বাচ্চা দিবে। কিন্তু একটি কাঠখণ্ডকে যতই তাপ দেন না কোনো, বাচ্চা দিবে না। ওই যে বস্তুর ভিতরে গুণ, তার উপর পরিবর্তন হয়। বাংলাদেশের সমাজের মধ্যে যে গুণ, এর উপর পরিবর্তিত সাধিত হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ওই সমাজের, পুঁজিবাদী সমাজের, আর এটি পুঁজিবাদী রূপান্তরিত এখন হতে পারেনি, পথে যাচ্ছে, সেই দিকে আমাদের অগ্রসর হতে হবে। আমি একটি বিষয় এখানে বলবো, সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছে, শিক্ষার ক্ষেত্রে কিন্তু তারা কোনো সংস্কারে কোনো কমিটি করেননি। আর কি করেননি? অর্থনৈতিক ক্ষেত্রে। কারণ আমার যদি গণতন্ত্র রক্ষা করতে হয়, তাহলে তো আমার জাতীয় বুর্জুয়া সৃষ্টি করতে হবে। যেমন ভারতের টাটা, বিড়ালা, ডালমিয়া। আমার এখানে কারা আছে? এস আলম সাহেব আছেন, আমার এখানে কে আছে? দরবেশ সাহেবরা আছেন। হাজার হাজার কোটি টাকা তারা পাচার করতেছে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায়, পুঁজিবাদী ব্যবস্থায় জাতীয় বুর্জুয়ারা কখনো টাকা পাচার করে না, বিদেশে পাচার করবে না। তারা শিল্পায়িত সমাজ করবে, ইন্ডাস্ট্রি করবে, কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা করবে, চাকরি করবে, গ্রাম থেকে কৃষক শ্রমিকে রূপান্তরিত হবে, তারপর একটি সমাজ পরিবর্তিত হবে। কিন্তু আমি দেখতেছি প্রথমে গলদ শুরু হয়েছে এখানে। আমি ইউনূস সাহেবকে প্রশংসা করব, কিন্তু তার এই যে ক্যাবিনেটটি, উপদেষ্টা পরিষদ, এর মধ্যে কিন্তু এখন এই পর্যন্ত আমি সমালোচনা করব না, হয়তো বা মাসখানিক 2 মাস পরে আমি ভালোভাবে সমালোচনা আরও করব। কারণ অনেক সময় আমরা দেখি কচিকাচার কিছু আসরও মিলিয়েছেন এখানে তিনি। এটি অত সহজ না রাষ্ট্র পরিচালনার জন্য। এবং তাত্ত্বিক যে সমস্ত কথা বলতেছেন ওই আমাদের ছাত্ররা, ওটা আমি দেখি ব্যাপার কি হচ্ছে, এটি তো অত সহজ না যে তাদের সবগুলো কিভাবে কি পুরো আন্দোলনের ফসল তাদের হাতে, এটাকে লক্ষ্য করে যদি অগ্রসর হয়, ভুল তো হবেই। সত্যিকে সত্যি হিসাবে মেনে নিতে হবে কিভাবে এটি এই পর্যায়ে আসলো, এবং সেই দিকে ভিত্তি করে সংস্কার করতে হবে। যে কথা আপনি বললেন, কি করতে হবে? তাহলে পলিটিক্যাল পার্টি নেতাদের সাথে আলোচনা করতে হবে।
তার কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার যত সুন্দর সুন্দর সংস্কার করে প্রেজেন্ট করুক না কেন, পাস করতে হবে কোথায়? পার্লামেন্টে। পার্লামেন্টে কি ইউনূস সাহেবরা পাস করবেন? নট এ সিঙ্গেল পার্সন। এরা যারা আছে চেষ্টা করেছিল একটু পার্টি করতে, অবস্থা দেখেছেন? প্রথমে গলদ শুরু হয়ে গেছে। পার্টিটি কোথা থেকে করলো, কাদের আনলো, মানুষ চেনে না। একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি, চিহ্নিত পার্টির লোকদের নেতৃত্ব দিল, জনগণ দূরে সরে চলে গেল। আরও আমি ব্যাপকভাবে আলোচনা করব না, তার কারণ করলে হবে কি একটু কন্ট্রোভার্সি সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আমি বলবো, ইউনূস সাহেবকে বলবো, অত্যন্ত বাস্তববাদী মানুষ তিনি। ছোট্ট একটি গ্রাম থেকে কিভাবে পুরো পৃথিবীতে তিনি একটা আকর্ষণ সৃষ্টি করেছেন তার গ্রামীণ ব্যাংক দিয়ে, সেদিকে তার উইল পাওয়ারটা বড়। এই উইল পাওয়ারে কিন্তু আসল হচ্ছে, উইল পাওয়ার দিয়ে কিন্তু মানুষ তার বাস্তব জীবন কায়েম করতে পারে, উন্নত করতে পারে। তা আমি বলবো যে তাকে একটু সময় তো দিতেই হবে, কারণ 10-20 বছর একজন ব্যক্তির জীবনে বড় জিনিস, কিন্তু একটা দেশের জাতির জন্য 10-20 বছর কিছু না। ইনস্টিটিউশন গড়তে হবে তাকে, যে ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করলো, এই ইনস্টিটিউশন গড়ার জন্য সময় দিতে হবে। কারণ ইনস্টিটিউশন ইজ লাইক এ ট্রি, দি মোর এ ট্রি লিভ, দি মোর ইট উইল বি স্ট্রঙ্গার। একটা গাছকে আপনি রোপণ করেন, টান দেন, উঠে যাবে। 10 বছর পর টান দিবেন, শিকড় গ্রথিত হবে মাটিতে, উঠাতে পারবেন না। ইনস্টিটিউশনকে যত সময় দিবেন তত শক্তিশালী হবে। ইনস্টিটিউশনকে ফাংশন করতে দেবেন না, স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমি জানি না ইউনূস সাহেবের সংস্কার কমিটি কোন দিকে যাচ্ছেন, কারণ তাদের অনেককে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ইতিমধ্যে শুরু হয়েছে। জি, আমি একটু যেতে চাই আবারও জনাব হাসান হাফিজ আপনার কাছে। আসলে এই স্বৈরতন্ত্র বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, প্রত্যেকে আসলে স্বৈরাচারের পতনের পরপরই আসলে এই সরকার যারা গঠিত হয়েছে অন্তর্বর্তী, তাদেরকে সহযোগিতার কথা বারবারই বলেছেন। আন্তর্জাতিক অঙ্গনে কি আপনি কোনো প্রোপাগান্ডা বা কোনো কিছু দেখেন কিনা? সেটা তো আমরা দেখছি, আমরা পার্শ্ববর্তী দেশের রিয়াকশনগুলি তো দেখতে পাচ্ছি, তাই না? তারা তো একটা পার্টির সঙ্গে সম্পর্কটা করেছিল, কিন্তু হওয়া উচিত ছিল পিপল টু পিপল। এখনও আমরা দেখছি যে মানে সেই সম্পর্কের টানাপোড়েনটা যাচ্ছে না। আপনি দেখেন সীমান্তে এখনও রক্ত ঝরছে, সেটা কোনোভাবে প্রত্যাশিত না। আজকেও 2 জন জেলেকে ধরে নিয়ে গেছে, বিএসএফ ধরে নিয়ে গেছে। এবং যাই হোক, সেটা তাদেরকে মেরে ফেলেনি। এর আগেও আমরা কিন্তু বাংলাদেশেও তাদের লোক ঢুকেছিল, আমরা মেরে ফেলিনি। তো একটা তো প্রতিবেশী তো বদলানো যাবে না, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, একটা শান্তিপূর্ণ, একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাখতে হবে। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে তো আমরা তাদের অন্যায় প্রভুত্ব আমরা মেনে নিব না, কোনোভাবেই সেটা সম্ভব না। ভারত তাদের এই দাদাগিরি করতে গিয়ে আশেপাশের সমস্ত দেশের সঙ্গে বৈরী সম্পর্ক করেছে। এটা উনি টিচার মানুষ, উনি পলিটিক্যাল সায়েন্সের টিচার, উনি বলতে পারবেন আরও ভালো। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ভাই সুলভ একটা কর্তৃত্ব ফলাতে গিয়ে অন্যদেরকে হেনস্থা করে, অপমান করে, নিজেদের স্বার্থ রক্ষা করতে গিয়ে তাদের সার্বভৌমত্বের প্রতি যে আঘাত এনেছে বারবার, সেই কারণে মানুষ কিন্তু ফুঁসে উঠেছে। বাংলাদেশ ছিল শেষ জায়গা, এবং এখানে আপনি জানেন যে আগের আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং আমাদের পতিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে এমন কিছু দিয়েছে যেটা কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে ভারতকে। সেটা যে সত্য ছিল সেটা এখন ভারতে তাকে অন্যভাবে আশ্রয় দিয়ে রাখা হয়েছে, 45 দিন পার হয়ে গেছে, তারপরেও রাখা হয়েছে, সেটা প্রমাণ করে। কিন্তু এটা দিয়ে কিন্তু একটা সুসম্পর্কের কিন্তু সুবাতাস আমরা দেখছি না, একটা কাঁটা কিন্তু থেকে যাচ্ছে। ফলে এই সম্পর্কটা স্বাভাবিক করার জন্য ভারতকেই বেশি উদ্যোগটা নিতে হবে, কারণ তারা এতদিন ধরে আমাদেরকে শোষণ করেছে, অন্যায় করেছে আমাদের প্রতি, আমাদেরকে মর্যাদাটা দেয়নি, আমাদের স্বার্থকে সবসময় আঘাত করেছে, এবং নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা কেউ তো বলে যে এটা উপনিবেশ হিসেবে এটা ছিল। ফলে এটা রুখে দাঁড়িয়েছে আমাদের তরুণরা, তারা অতন্ত্র প্রহরীর মতো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছে। আমাদের সেনাবাহিনীও একটা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। এই সংকটের সময় তারা বন্দুক চালায় নিয়ে, এবং তারা গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছে, সেটা তো সত্য কথা। সেই কৃতিত্ব তাদেরকে দিতেই হবে। তারা সহায়তা করছে এই সরকারকে গণতন্ত্রের উত্তরণের জন্য। তবে আমরা একটু, আমার মনে হয়, অধৈর্য হয়ে পড়ছি। আমরা কিন্তু সবাই মিলে এটা সবার দায়িত্ব, শুধু উপদেষ্টা পরিষদের দায়িত্ব না, সবগুলি রাজনৈতিক দলেরও একটা দায়িত্ব আছে এখানে। জি, নিশ্চয়ই আমরা এই আলোচনা, যেহেতু আলটিমেটলি তারাই দেশটা চালাবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা এই আলোচনা আবারও ফিরবো। প্রিয় দর্শক, RSL সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন।
RSL সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরছি আবার আলোচনা। আমরা যেতে চাই ডক্টর নুরুল আলম ব্যাপারে আপনার কাছে একটু আসতে চাই যে আসলে টেকসই নুরুল আমিন নুরুল আমিন ব্যাপারে আপনার কাছে একটু আসতে চাই। দুঃখিত, টেকসই ও দীর্ঘমেয়াদী সংস্কার অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির কথা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ বলেছেন, বারবারই তিনি বলছেন। এই ক্ষেত্রে আসলে রাজনৈতিক সংস্কার দরকার কিনা, বা সেই ক্ষেত্রে ভবিষ্যৎ রাজনীতির আসলে কোথায় দেখতে চান? আসলে সংস্কার এজন্য প্রয়োজন, কারণ আমরা যে কথা বলি যে গতানুগতিক যে রাজনীতি দিয়ে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি চলবে না, তার প্রমাণ তো ছাত্র আন্দোলনে আমরা দেখেছি। কারণ ছাত্ররা চাচ্ছে এই সমাজটা পরিবর্তন করতে। তাহলে পরিবর্তন করতে হলে আমার যে বর্তমান কনস্টিটিউশনে যেভাবে লিখিত আছে এর মাধ্যমে পরিবর্তন করা যাবে না। সংস্কার মাধ্যমে আমরা দেখব সুন্দর একটা কনস্টিটিউশন যদি প্রদান করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওই কনস্টিটিউশন অনুযায়ী যদি ইনস্টিটিউশনগুলি ফাংশন করে, আর দেশের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ যদি চান, মনে প্রাণে চান যে না আমরা দেশটাকে ভালোবাসি এবং এই সংস্কারের মাধ্যমে যে পরিবর্তন হচ্ছে জনগণ চাচ্ছে এইভাবে আমরা দেশ চালাবো, তাহলে কিন্তু আমাদের জন্য কল্যাণ হবে। যেমন আপনি মনে করেন এই যে দুর্নীতি, সহজভাবে দেখেন এদেশে সাধারণ মানুষও বুঝতে পারে আমার দেশে গরিব শ্রমিকগুলো কীভাবে বিদেশে যেয়ে কষ্ট করে টাকা উপার্জন করে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে আমার দেশে। আর আমার দেশের চোর ডাকাতগুলো যারা ব্যবসার নামে, বিজনেসের নামে, শিল্পের নামে এরা কি করে, এই টাকাগুলি লুণ্ঠন করে এই টাকাগুলো তারা পাঠিয়ে দেয় পাচার করে বিদেশে। ওই তাহলে দেশপ্রেমিক কে? ওই আমার দেশপ্রেমিক গরিব জনতাগুলো যারা এই দেশটাকে মঙ্গল চায়, ভালোভাবে ঘুরতে চায়। কিন্তু এই সুযোগ যদি ওই দরবেশ বাবাদের দেওয়া হয়, বারবার দেওয়া হয়, এসালাম সাহেবদের বারবার যদি দেওয়া হয় এই কনস্টিটিউশনের মাধ্যমে, বিভিন্ন ইনস্টিটিউশনের মাধ্যমে, তাহলে তো আপনার কোনো পরিবর্তন হবে না। এই যে দেশ যেখানে আছে এখানেই থাকবে। কিন্তু এখন তো পরিবর্তনের সাথে সাথে চলতে হবে। আপনি সিঙ্গাপুরের কথাই ধরেন, সিঙ্গাপুর যখন স্বাধীন হলো, মালয়েশিয়া যখন তাকে বের করে দিল, বলো তোমরা স্বাধীন হয়ে যাও, ভিন্নভাবে চলো, মানুষ তো স্বাধীনতার জন্য আন্দোলন করে জীবন দেয়। মালয়েশিয়া কিন্তু জোর করে বললো যে তোমরা স্বাধীন হয়েছে, কান্নাকাটি করছে, আমরা তোমাদের সাথে থাকবো। সেই সিঙ্গাপুর কোথায় চলে গেল? কি জন্য? সংস্কারের মাধ্যমে গুড গভর্নেন্স তারা সৃষ্টি করেছিল। তারা কি বলল? দুর্নীতি করতে দেব না। এক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক দলগুলো সংস্কার দরকার কিনা? অফকোর্স দরকার। আপনি মনে করেন গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্র কিন্তু কোথা থেকে শুরু হয়? গণতন্ত্র পরিবার থেকে শুরু হয়, দল থেকে শুরু হয়। আমার দলের মধ্যে, জাতীয় দল পর্যায়ের দলগুলোর মধ্যে গণতন্ত্র থাকবে না, রাষ্ট্রে গণতন্ত্র আসবে? কোনো পৃথিবীর কোনো ইতিহাস এটা বলে না। আর রাষ্ট্রের দলের মধ্যে সবচেয়ে বড় প্রয়োজন কি? গণতন্ত্রের সবচেয়ে প্রয়োজন হচ্ছে সমালোচনা, আত্মসমালোচনা। বায়ু ব্যতীত যেমন মানুষ বসবাস জীবন পায় না, ঠিক একইভাবে একটি রাজনৈতিক দল সমালোচনা, আত্মসমালোচনা ছাড়া বিকশিত হতে পারে না। আমি যদি আমার দলের নেতার বিরুদ্ধে কথা না বলতে পারি, ভুলকে না ধরিয়ে দিতে পারি, তাহলে নেতা কিভাবে পরিশীলিত হবেন, শুদ্ধভাবে চলবেন, সঠিকভাবে চলবেন? কিন্তু আমরা কি দেখি? ভয় পায় নেতাকে। ওই যে বটগাছের মতো ডিক্টেটোরিয়াল হইতে। এখানে কিন্তু কার্ল মার্ক্সের একটা কথা আমি নিয়ে আসি, সমাজতান্ত্রিকভাবে আমি একটু নিয়ে আসতেছি। এশিয়াটিক মুড অফ প্রোডাকশন বিশ্লেষণ করতে গিয়ে কার্ল মার্ক্স বলেছিলেন যে পুরো এশিয়াতে আপনার ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ারটা নেই, সেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার। পৃথিবীর কোনোখানে কিন্তু গণতন্ত্র আসবে না যদি সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার হয়। এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকা তো স্বৈরতন্ত্র। তিনি ডিক্টেটরশিপ তৈরি করবেন, অ্যাবসলিউট পাওয়ার, করাপশন অ্যাবসলিউটলি। আমরা বিগত পতিত সরকার দেখেছি কিভাবে করাপশন করে, মেগা প্রকল্পগুলি তৈরি করতো, মেগা ডাকাতি করেছে, হাজার হাজার কোটি টাকা আমরা দেখব ডাকাতি করে নিয়ে গেছে তারা প্রকল্পের মাধ্যমে। জবাবদিহিতা ছিল না। তা এই সমস্ত সংস্কারের মাধ্যমে যদি পরিবর্তিত সাধিত না করা হয়, ইউনূস সব চেষ্টা করবেন আমার মনে হয় জীবনের শেষ সময়। তো তিনি যেমন তার গ্রামীণ ব্যাংক দিয়ে সফল হয়েছেন,
তিনিও চাচ্ছেন যে দেশটাকে নিয়ে আমি কিছু করতে পারি কিনা। আমরা আশা করব যে তিনি যেন সফল হন। জি স্যার, আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব হাসান হাফিজ আপনার কাছে একটু আসতে চাই যে এই যে যেটি ডক্টর নুরুল আলম আমিন ব্যাপারী স্যার বললেন যে দলের মধ্যে যে ডিক্টেটরশিপ এটি আসলে কিভাবে সংস্কার করা সম্ভব, কিংবা যে রাজনৈতিক সংস্কারগুলো এটি আসলে কারা করবে, সেই দিক নির্দেশনা আমরা দেখছি কিনা। সেটা তো কিছু কিছু আমরা দেখতেই পাচ্ছি। আপনি দেখবেন যে এখন যে প্রধান বিরোধী দল বিএনপি, যারা রাজপথে এতদিন রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, জেল জুলুম সহ্য করেছে, কোটি কোটি নেতা কর্মী ঘর ছাড়া ছিল, দীর্ঘকাল তারা আওয়ামী দুঃশাসনে যেই নিষ্পেষিত হয়েছে তারা, তো তারা কিন্তু অনেকখানি চেঞ্জ হতে চেষ্টা করছে এখন। সেটাও কিন্তু একটা গুণগত পরিবর্তনের আভাস আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে তারা অনেক বড় বড় নেতাকে কিন্তু বহিষ্কার করেছে এবং পদ স্থগিত করেছে ঠিক চাঁদাবাজির। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা যদি এরকম চাঁদাবাজি করি, এরকম করি, তাহলে কিন্তু আমাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। তো এই বোধোদয়টাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমানও কিন্তু অনেক সহিষ্ণুতার পরিচয় দিচ্ছেন এবং মানে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, যেগুলি আমরা অতীতে দেখতে পাইনি। ফলে রাজনীতির ক্ষেত্রে তো সংস্কারটা আসতে হবে, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যে 2 মাস কিংবা 2 বছরেই যে এটা শেষ হয়ে যাবে তা নয়। 3 বছর পরে একটা নতুন ধরনের সংকট আসবে, সেখানে আরেকটা সংস্কারের প্রয়োজন হবে। আমরা জানি না কী সংকট হয়তো আমরা সামনে ফেস করব, সেটাকে অ্যাড্রেস করতে হবে, তখন আবার আরেকটা সংস্কার হবে। এইভাবে এটা চলতেই থাকবে। এবং এটা রাজনৈতিক দলের মধ্যে সংস্কার দরকার, আমাদের মানসিকতার মধ্যে চেঞ্জটা আসা দরকার। পুলিশ একটা জনবিচ্ছিন্ন একটা প্রতিষ্ঠান ছিল, তাই না? পুলিশকে মানুষ বন্ধু মনে করতো না। পুলিশ সেইভাবে গলা পর্যন্ত তাদের খাইয়ে এবং পেটোয়া বাহিনী হিসাবে পুলিশটাকে গত সরকার ধ্বংস করে দিয়ে গেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনকে, আমলাতন্ত্রকে ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তো সেই পুলিশকে বলা হচ্ছে যে একটা মানবিক পুলিশ যেন গড়ে তোলা হয়, তাদের লোগো চেঞ্জ করা হবে, তাদের পোশাক চেঞ্জ করা হবে, কিন্তু প্রয়োজন হলো মাইন্ডসেটটা চেঞ্জ করা, মানসিকতাটা চেঞ্জ করা। একটা মানবিক পুলিশ হওয়ার জন্যে তাদেরকেও যেরকম নিজেদেরকে বদলাতে হবে এবং আমাদেরও তাদেরকে সহায়তা করতে হবে, সহানুভূতি। পুলিশ কিন্তু আমাদের শত্রু না, আমরা একটা জনবান্ধব পুলিশ চাই। তো সব ক্ষেত্রে কিন্তু সংস্কারটা লাগবে, ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে গোষ্ঠীগত, দলগত, সামাজিক, পেশাগত সব দিক দিয়ে কিন্তু একটা পরিবর্তনের হাওয়া, এটা ছাত্ররা সেটা চেয়েছে। তারা যখন নিরাপদ সড়কের জন্য আন্দোলন শুরু করেছিল, তখন কিন্তু তারা বলেছিল যে রাষ্ট্র সংস্কার চলছে, সেটারই ধারাবাহিকতা এবং রাজনৈতিক দলগুলির সম্পৃক্তি, সাধারণ মানুষের সম্পৃক্তির ফলেই কিন্তু এই বিপ্লবটা, আমি অবশ্যই বিপ্লব বলবো, আগের কনসেপ্ট অনুযায়ী কিন্তু এখন দুনিয়ার সব কিছু চেঞ্জ হচ্ছে, সংজ্ঞাও চেঞ্জ হচ্ছে। তো ফলে এটাকে আপনি এই অভ্যুত্থানকে বিপ্লব বলবেন না। বিপ্লব মানে হলো পরিবর্তন। বিপ্লব মানে কি রক্তারক্তি? বিপ্লব মানে কি একটা দলকে রক্ত দিয়ে এটাকে উৎখাত করে ফেলা? আমি মনে করি এই কনসেপশনও চেঞ্জ করা উচিত। টিপিক্যাল যেটা গতানুগতিক সংজ্ঞা ছিল, ছাত্ররা যেটা দেখিয়েছে বিশ্বে একটা রোল মডেল তারা একটা দেখিয়েছে, এবং 36 জুলাই কিন্তু শেষ হয়ে যায়নি, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে ততদিন পর্যন্ত না যতদিন আমাদের প্রগতি অর্জিত হবে, আমাদের সমৃদ্ধি অর্জিত হবে, সুশাসন আমরা যতদিন না প্রতিষ্ঠা করতে পারবো, ততদিন পর্যন্ত এই লড়াই চলতে থাকবে। জি, আমি একটি প্রশ্ন রেখে আসলে বিরতিতে যেতে চাই। অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী আপনার কাছে আসলে যে মানসিকতার পরিবর্তন বললেন জনাব হাসান হাফিজ, মানসিকতার পরিবর্তন কারা করবে এই প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। একটি বিরতি থেকে এসে উত্তর আমরা নিব। প্রিয় দর্শক, RSL সপ্তাহের দেশে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। RSL সপ্তাহের দেশে আরও একবার স্বাগত জানাচ্ছি আমরা অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী। স্যার, আপনার কাছে আসলে যে প্রশ্নটি রেখেছিলাম, এই মানসিকতার পরিবর্তনটা আসলে সংস্কারের জন্য সেটি আসলে কারা করবে, এবং ভবিষ্যৎ বাংলাদেশ আপনি কোথায় দেখতে চান একজন রাষ্ট্র চিন্তাবিদ হিসেবে? আপনি মানুষের মনোজগতের পরিবর্তনের কথা যেটা বললেন, এটা কিন্তু বিশেষ করে আদর্শ কিন্তু পরিবর্তনটা বেশি করে। আপনি দেখবেন ধর্মীয় আদর্শ পরিবর্তন করে, আবার দেখবেন গণতান্ত্রিক আদর্শ পৃথিবী পরিবর্তন এনেছে, সমাজতান্ত্রিক আদর্শ কিন্তু পরিবর্তন এনেছে। এই জন্য আমরা দেখব যে আদর্শ প্রতি গুরুত্ব দিতে হবে। এ প্রসঙ্গে আমি একটু কমরেড মাও সেতুংকে নিয়ে আসি, চীন বিপ্লবের তাত্ত্বিক দার্শনিক। উনি এই প্রসঙ্গেই বলছেন কিভাবে মনোজগৎ পরিবর্তন করতে হবে আর কিভাবে আন্দোলনের সফলতা পেতে হবে। উনি বিপ্লবের কথা বলছেন, বিপ্লবের সফলতা পেতে হবে। সেখানে গুরুত্ব দিতে গিয়ে বলছেন, আর্মস ক্যান নট ফাইট, বাট দি ম্যান বিহাইন্ড আর্মস
and the ideology behind the man that can only fight. স্টিন গান এলএমজি যুদ্ধ করতে পারে না, তার পিছনে কে থাকে? মানুষ। আর মানুষের পিছনে কে থাকে? আদর্শ। আদর্শই পারে পরিবর্তন আনতে। সহজভাবে যদি আমি আপনার সামনে তুলে ধরি, আফগানিস্তানে দেখবেন তালেবান ক্ষুদ্র একটি শক্তি, তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে শক্তি, সামরিক শক্তি, ন্যাটো, 46 স্টেটস, 46টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে, সেই ন্যাটো তারা কি হলো? পরাজিত হয়ে। কিসের? ওই আদর্শের উপর ভিত্তি করে। তাহলে আমার এখানে যদি আমি আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা ধরছে, দীর্ঘদিন যাবৎ আমরা যেটাকে কাঙ্ক্ষিত মনে করতেছি, সেই গণতান্ত্রিক আদর্শটাকে যদি আমরা এখানে প্রতিষ্ঠা করতে চাই, সেই গণতান্ত্রিক আদর্শের ভ্যালুসগুলি আমার এখানে অগ্রসর আনতে হবে। এবং সেটা কি, ওটাকে আবার বাস্তবায়িত করতে হলে কি কি লাগবে, কিসের উপর ভিত্তি করে গণতন্ত্র আসে? রাজনীতি, তার সাথে অর্থনীতির একটা গভীর সম্পর্ক। অর্থাৎ এ দুটোকে একত্রিতভাবে আমরা বলি পলিটিক্যাল ইকোনমি। সুতরাং আমার দেখতে হবে, যেটা বিষয়ে আমি বারবার বলি, যে ইকোনমির উপর আপনি গুরুত্ব আরোপ করেন। কারণ একটি 15-20 তলা 100 তলা ফাউন্ডেশনের একটি বিল্ডিং কিসের উপর ভিত্তি করে? ফাউন্ডেশনের উপরে। অর্থাৎ আপনার 5 তলা ফাউন্ডেশনের উপরে ফাউন্ডেশন করলেন 5 তলা, 15 তলা করলে তো বিল্ডিং ভেঙে যাবে। আপনার ইকোনমিটা কি? আপনার ইকোনমি যদি হয় শক্তিশালী, তখন গণতন্ত্র বিকশিত হবে। আপনার যদি ইকোনমি হয় দুর্বল, দুর্বল ইকোনমিতে কখনো পৃথিবীর কোথাও গণতন্ত্র টেকে না, স্বৈরতন্ত্র সৃষ্টি হয়। কারণ আপনার সেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ার হয়ে যায়, ডিসেন্ট্রালাইজেশন হয় না। ওই যে এখানে আবার পুঁজির ভূমিকা আছে। পুঁজি যত বিকশিত হবে, যত প্রতিযোগিতামূলক হবে, তখন কি হবে? বিকশিত হতে যাবে এবং ন্যাশনাল বুর্জোয়াজি, জাতীয় পুঁজিপতি হতে হবে। আমার লুণ্ঠিত, যারা টাকা চুরি করে, এই ক্রোনি ক্যাপিটালিজম এখানে চলবে না। স্যার, ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় দেখতে চান? আমি ভবিষ্যৎ বাংলাদেশের অত্যন্ত আশাবাদী। আমি মনে করি অনেক চড়াই উত্তরাই পেরিয়ে যেতে হবে ইউনূস সাহেবকে। হয়তোবা তিনি যেভাবে হাল ধরছেন ছাড়বেন না, তিনি একটু সুন্দরভাবে সংস্কার করে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে আমার মনে হয় একটি সুন্দর কনস্টিটিউশন দেওয়ার চেষ্টা করবেন এবং তার মাধ্যমে হয়তোবা সুন্দর একটি দেশ আমরা পাব। তবে এই অভ্যুত্থানের ফসল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি বলবো আমাদের জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য বয়ে আনবে। এবং যার জন্য আমি বলবো কষ্ট হতে পারে, আমাদের সব কষ্ট সহ্য করে আমাদের সময় দিতে হবে এবং সময় দিয়ে আমাদের সহযোগিতা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি বারবার বলি, ইউনূস সাহেবকে একটা থট দিতে হবে, রিথিঙ্ক করতে হবে। তার যে সমস্ত উপদেষ্টারা যেভাবে আছেন, তাদের নিয়ে আমার মনে হয় একটু পুনর্বিবেচনায় আনতে হবে। তা না হলে আপনার ভালো জিনিস পেতে হলে ভালো কিছু লাগে। এমনও আছেন যারা, আমি বলি 2-1 এমনও মন্ত্রী আছেন, তারা জনতা কিছুই জানেন না, কিছুই বোঝেন না। এনজিও গ্রাম দিয়ে তো, যেটা এখন বলতেছে এনজিও গ্রাম, এনজিও দিয়ে হয় না। আর তার নিকট আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বিনীত অনুরোধ করব, ওই গোপালগঞ্জের সরকার যেমন শেখ হাসিনা ওয়াজেদ ছিল, তার সরকারটি যেন বিশেষ করে আঞ্চলিক লাভ না করে। ধন্যবাদ স্যার। আমরা জনাব হাসান হাফিজ, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আসলে যেটি বলেন যে আদর্শ একমাত্র পারে এই সংস্কার বলে যাই বলে সবকিছুর পরিবর্তন ঘটাতে সবচেয়ে শক্তিশালী একটি মাধ্যম। ভবিষ্যৎ বাংলাদেশ কোথায় দেখতে চান সবকিছু মিলে কি বলবেন? সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, যেখানে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানুষের খাওয়া পড়ার নিশ্চয়তা থাকবে, সম্মানটা থাকবে, নিরাপত্তা থাকবে, তাই না? আমাদের ছাত্ররা তো সেটার জন্য আন্দোলন করেছে, বৈষম্য মুক্ত একটা সমাজ তারা দেখতে চায়। ফলে 4 কোটি তরুণ যে অতন্দ্র প্রহরীর মতো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রহরা দিয়ে চলেছে, তাদের পড়াশোনা করতে হবে, মূল কাজ তাদের সেটা, যেহেতু নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্যে। তার পাশাপাশি তাদের কিন্তু এখনও ভূমিকা রয়ে গেছে, যাতে নতুন স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সেটা একটা কিছুটা সময় পর্যন্ত তাদের একটা অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে বলে আমি মনে করি। এবং তাদের মধ্যে যেন সেই দাম্ভিকতাটা বেড়ে না ওঠে যে মানে তারা সব কিছু মানবে না,
মব জাস্টিস হবে এবং শিক্ষককে অপমানিত করবে, সেগুলি যেন না হয়। এগুলি বিচ্ছিন্ন ঘটনা, এগুলিকে বড় করে দেখানো হচ্ছে, সংখ্যালঘু কার্ডও খেলা হচ্ছে, বহু ধরনের ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র আরও হবে। আমরা যেন সচেতন থাকি, আমরা যেন এগুলিটাকে মোকাবেলা করে দেশটাকে একটা সুন্দর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আরেকটি বিষয় হচ্ছে যে বলা হয়ে থাকে যে কেউ কেউ বলে থাকেন যে এই সরকার কিছু কিছু ক্ষেত্রে দৃঢ়তা দেখাতে পারছেন না বা শক্ত হাতে দমন করা বা সেটা আমি অবস্থান নিতে বলেছি পারছেন না। যে মানে সেটি সেটা আমি কি বলবেন? প্রথম আপনি কি দিকে তাই মনে করেন কিনা? বলেছিলাম যে কোন ক্ষেত্রে দেখা গেছে যে তাদের মধ্যে একটা শৈথিল্য এবং গতি অভাব আমরা দেখেছি, কিন্তু সেগুলি ঠিক নয়। 2 মাসের মধ্যে সেগুলি করে ফেলাটা দরকার ছিল। এখন আপনি প্রশাসন এমনভাবে তৈরি করেছেন, আপনি পুলিশ এভাবে তৈরি করেছেন, 3 স্তর 4 স্তর, আপনি শেষ হয়ে যাবে তো, কিছু থাকবে না। নতুন রিক্রুট করতে হতো, তাদের প্রশিক্ষিত করতে হতো, সময় লাগে, তাই না? ফলে এর মধ্যেই যতটা পারা যায়, এবং তাদেরকে আমি বলবো যে যারা পরাজিত শক্তি তারা তো আমাদেরই ভাই, তারা দেশের থেকে তো আমাদের সবাইকে তাড়িয়ে দিব না, তাদের মধ্যেও কিন্তু একটা পরিবর্তন আসাটা উচিত, তাদের মধ্যেও সংস্কারটা দরকার। তারাও রিয়েলাইজ করুক যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি, সেটা ফেস করতে হবে। এখন পরাজিত যে স্বৈরাচার শেখ হাসিনা যদি দেশে আসে, চট করে যদি ঢুকে পড়ে, তাকে তো ফেস করতে হবে, আয়না ঘরে থাকতে হবে, বিচার ফেস করতে হবে। সেই দৃঢ়তা কি সরকার দেখেন কিনা? এই সরকার তো সেটা এখন প্রক্রিয়া চলছে, যখন তারা অভিযুক্ত হবে এবং আদালতে দোষী সাব্যস্ত হবে, তখন আমরা বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আমরা তাকে ফেরত চাইতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ জনাব হাসান হাফিজ, অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরেকটি সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হবে। আবার দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।